এবারে ঈদটা আমার জন্য একটু অন্যরকম আর চ্যালেঞ্জিং হবে, বাট আই থিঙ্ক দিস ইজ পার্ট অফ গ্রোয়িং আপ। টিকটক ইজ লাইক অ্যান ওপেন ফিল্ড। এখানে আপনি এক্সপেরিমেন্ট করার অনেক স্পেস পাবেন। টিকটক ইজ ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েন ইট কামস টু অলগোরিদম ইন আ ভেরি গুড ওয়ে। ট্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ এন্টারটেনমেন্ট। সাথে আছি আমি তাকতিবা ফারুহি, এবং আমি একা নই, আমাদের সাথে আছেন হালের জনপ্রিয় টিকটকের ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর এবং সেরা ফটোগ্রাফার অনির্বাণ কায়সার। কথা বলবো ভাইয়ার সাথে। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু এখন ঈদ নিয়েই ঈদ চলছে, তো সেই ক্ষেত্রে ঈদ নিয়ে আমাদের আড্ডাটা হবে। তো প্রথমে জানতে চাইবো, ঈদ কোথায় করা হয়? ঈদ ইউজুয়ালি আমি আমার গ্রামের বাড়িতে করি। ছোটোবেলা থেকে সেখানেই করা হচ্ছে, জন্মের পর থেকে বলতে গেলে। আমার গ্রামের বাড়ি হলো গাজীপুরে, অ্যান্ড ওইখানে ছোটোবেলা থেকে ঈদ করতে অনেক পছন্দ করি। তো এইবারের ঈদের প্ল্যান কি? এবারের ঈদে তো অনেক প্ল্যান, বাট অ্যাজ আ বয় ইউজুয়ালি আমরা ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাই। নামাজ পড়ার পরে মাংস বিতরণের একটা ব্যাপার থাকে, ওইটা করি। ওইটা করে আত্মীয় স্বজনদের বাসায় যাই। পুরোপুরি ঈদের দিনটা খুব মজার যায়। আর ঈদের পরের দিনগুলো তো ঘুরতে যাই আশেপাশে। আচ্ছা, আমরা তো বড় হয়ে গেছি, তো বড় হয়ে যাবার পরে ঈদ আর শৈশবের ঈদ দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তো আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি যে কি পার্থক্য হয়েছে ছোটবেলা আর বড়বেলার ঈদের? আমি চাই শৈশবের ঈদগুলোতে ফিরে যেতে। তখন সবগুলা কাজিন থাকতো, সব কাজিন থাকতো। এখন সবাই তো এখন দেশের বাইরে। দাদা তখন ছিলেন। এবছর আমার দাদা ছাড়া প্রথম ঈদ হবে, উইচ উইল বি ভেরি টাফ ফর মি অনেস্টলি। অ্যান্ড আমার নানিও রিসেন্টলি মারা যায়। সো এবারে ঈদটা আমার জন্য একটু অন্যরকম আর চ্যালেঞ্জিং হবে, বাট আই থিঙ্ক দিস ইজ পার্ট অফ গ্রোয়িং আপ। এটাই আমি ছোটোবেলার ঈদটা আমি অনেক মিস করব। আর বড় হওয়ার এখন অনেক রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে চলে আসে। এটা করো, ওইটা করো। আগে তো শুধু এনজয় করতাম, কিছু বুঝতাম না। বড়দের রেসপন্সিবিলিটি ওনারা সবাই নিত, এখন সেটা আমার নিতে হচ্ছে অনেকটা। কোরবানির ঈদ তো পুরোটাই কোরবানি ভিত্তিক, কোরবানি নিয়েই ব্যস্ত থাকে মানুষ। এর মধ্যে কি শপিং করা হয়েছে? এখন পর্যন্ত শপিং করার কোনো সুযোগই পাইনি। দেখি ইন্টারভিউর পর আজকে কালকে চেষ্টা করবো একটা পাঞ্জাবি কেনার, নাইলে রোজার ঈদে যে পাঞ্জাবিটা কিনেছে ওইটা পরেই চালিয়ে দিব। আর ফ্যামিলির জন্য শপিং? ফ্যামিলির জন্য রোজার ঈদে অনেক সিরিয়াসলি শপিং করা হয়, কোরবানি ঈদে আমাদের তেমন শপিং করা হয় না। আচ্ছা, আমরা জানি যে আপনি ফটোগ্রাফি করেন, তো এছাড়া আর কোনো কন্টেন্ট বানানো হয়? ফটোগ্রাফি রিলেটেড কন্টেন্ট অনেক বানানো হয়, টিপস অ্যান্ড ট্রিক্স, আর অনেক সময় ফোন রিভিউ কন্টেন্টসও বানাই। টু বি অনেস্ট, আই লাভ টু এক্সপেরিমেন্ট। শুরু ছিল সিনেম্যাটিক্স কন্টেন্ট দিয়ে, এখন আই ট্রাই টু মেক ভ্লগস, মাঝে মাঝে হোস্টিং টাইপ কন্টেন্টও করি। অ্যান্ড আই লাভ টু প্লে অ্যারাউন্ড উইথ মাই জনরাস, অ্যান্ড বেসিকলি ট্রাভেলটাই বেশি করা হয়। কখন রিয়েলাইজ করলেন যে এটা একটা প্যাশন আপনার, আপনি এটা করতে পছন্দ করেন? এটা কিভাবে শুরু হলো? 2017-র দিকে, তখন আমার এলেভেল শেষ। আই গেট মাই ফার্স্ট এভার স্মার্টফোন। ওটা দিয়ে টুকিটাকি ছবি তুলতাম, তারপর ইনস্টাগ্রামে পোস্ট করতাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করতাম। ওইখান থেকে হঠাৎ করে পিপল আর লাইক, বাহ, ইউ হ্যাভ আ গ্রেট আই ফর দিস, তুমি অনেক সুন্দর ছবি তুলো। এভাবে তুলতে তুলতে 2020 পর্যন্ত গেল। 20-এ আই স্টার্টেড মেকিং ভিডিওস। তখন কোভিড প্যান্ডেমিক চলছিল। আমি সারাদিন ঘরে বসে ভিডিওস দেখতাম, অ্যান্ড তখনই কন্টেন্ট ক্রিয়েশনের প্রেমে পড়ে যায়। আই ইউজ টু ওয়াচ কন্টেন্টস অফ PewDiePie, Mr. Beast, বাইরের ক্রিয়েটর লাইক স্যাম কোল্ডার, পিটার ম্যাককেনন, অ্যান্ড রিসেন্টলি আই অলসো ডিসকভার্ড নাদির অন দ্য গো ডিউরিং দ্যাট টাইম 2021-এর দিকে। অ্যান্ড তখন জিনিসটার প্রেমে পড়ে যায়, অ্যান্ড আই ওয়াজ লাইক, আই নিড টু ডু দিস। আচ্ছা, এই পর্যন্ত ভাইয়ার কোথায় কোথায় ঘোরা হয়েছে দেশের বাইরে? দেশের বাইরে আমার টোটাল 6টা দেশে ঘোরা হয়েছে। ইন্দোনেশিয়া, তারপর থাইল্যান্ড, মালদ্বীপস, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অ্যান্ড আরেকটা দেশ যেটার নাম আমার মনে আসছে না, কাইন্ড অফ এতগুলো জায়গা লাইক, বাট মোস্টলি প্রজেক্টের জন্য যাওয়া হয়। আর প্রজেক্টের কাজের জন্য শুরুতেই আমার ছিল মালদ্বীপস, উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। কারণ 2 দিন আগে আমি জানতে পারি আমি মালদ্বীপস যাব, আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। ইট ওয়াজ আ ভেরি সাডেন প্ল্যান, অ্যান্ড ওই প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েট করতে যেয়ে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়, তো আপনার এক্সপিরিয়েন্স কি সেসব নিয়ে?
আমি যেহেতু অনেক ট্রাভেল কন্টেন্ট বানাই, আমার ওয়েদারটা হিউজ ফ্যাক্টর। সো ওয়েদারের চ্যালেঞ্জেসটা আমার প্রায় ফেস করা লাগে। অ্যান্ড যদি স্পেসিফিক একটা গল্প বলি, দেয়ার ওয়াজ দিস ওয়ান টাইম আমার সিঙ্গাপুরে একটা প্রজেক্ট ছিল, অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট সোলো ট্রিপ এভার। আমি কোলপ্লের একটা কনসার্ট দেখতে চাই, অ্যান্ড আই হ্যাড টু রেকর্ড মাই এন্টার এক্সপিরিয়েন্স ওই কোলপ্লে কনসার্টটা অ্যান্ড মাই সিঙ্গাপুর ট্রিপ। সো সিঙ্গাপুরে ল্যান্ড করার পরে আমার হোটেল এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার যে ওয়েটা, আমি ওইটা বুঝতে পারছিলাম না। সো আমি একটা র্যান্ডম বাসে উঠে যাই, যে বাসটা আমাকে সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারে নিয়ে যায়, উইচ ইজ হাফ ওয়ে অ্যাক্রস দ্য কান্ট্রি। তো তখন হালকা একটু ঘাবড়ে যাই, বাট তখন তখন যেহেতু ফার্স্ট টাইম এরকম হচ্ছে, আই ওয়াজ ভেরি থ্রিলড আপ, অ্যান্ড আমি জিনিসটা এনজয় করছিলাম। আমি কি করি, আমার ফোনে গুগল ম্যাপসে হোটেলটা আবার সার্চ দিই, অ্যান্ড হাঁটা শুরু করি হোটেলের দিকে, ইনস্টেড অফ টেকিং মেট্রো অর এনি ট্রান্সপোর্টেশন। ফার্স্ট টাইম ওখানে গেলে খুব কনফিউজিং লাগে, স্পেশালি দ্য নেমস। সো আমি একটু হাঁটি, তারপর একটা করে সাবওয়ে ট্রেন নেই। ওইখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট, একটু বুঝতে টাইম লাগে, হালকা পাতলা মানুষজনকে জিজ্ঞেস করি। ওইটা একটা আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। আমি হোটেলে পৌঁছাই 5 ঘন্টা পরে পৌঁছাই, বাট ইন দ্যাট 5 hours আই লার্নড আ লট অফ থিংস, অ্যান্ড দ্যাটস হোয়াট আই লাভ অ্যাবাউট দ্য ট্রাভেলিং। সবসময় একটা চ্যালেঞ্জেস থাকবে, সবসময় নতুন একটা গেম, অ্যান্ড ইউ নিড টু উইন দ্যাট গেম। তো এই কন্টেন্ট ক্রিয়েটগুলো মানে যে কন্টেন্টগুলো বানান আপনি, সেগুলো শেয়ার করার জন্য টিকটক প্ল্যাটফর্মে কেন বেছে নিলেন? টিকটক ইজ লাইক অ্যান ওপেন ফিল্ড। এখানে আপনি এক্সপেরিমেন্ট করার অনেক স্পেস পাবেন। যেমন আমি বললাম, আমি অনেক জনরার কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করি। সো শুরুতে আমি এরকম করতাম, কয়েকটা ছবি মার্জ করে একটা মিউজিক লাগে ভালো দেখে একটা ভিডিও বানাতাম ভেরি শর্ট। তারপর আস্তে আস্তে রিয়েলাইজ করলাম, আচ্ছা এই ক্রিয়েটারটা তো টিকটকে অনেক ভালো করছে, ওয়াই নট আমিও তো একটু ভ্লগ টাইপের কন্টেন্ট বানাতে চাই। সো আমি ট্রাই করলাম একটু ভ্লগ টাইপের ডিফারেন্ট স্টাইলের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, অ্যান্ড দেখলাম অডিয়েন্সরাও ওইটা এঙ্গেজ করছে ঠিকভাবে। অ্যান্ড টিকটক ইজ ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েন ইট কামস টু অলগোরিদম ইন আ ভেরি গুড ওয়ে। আপনার কন্টেন্টটা যে কোনো সময় হঠাৎ করে ভাইরাল হয়ে যেতে পারে। ধরেন আপনার অ্যাকাউন্টে জাস্ট 100 followers, বাট your content, if it has a great hook and if it is a very good content, এটা automatically for you পেজে চলে যাবে। In that case, anyone can discover your content, and এটা টিকটকের একটা অনেক ভালো দিক। সো এই জন্য আমি টিকটকে মাঝখানে অনেক ফোকাস করেছি, এখনও ফোকাস করছি। অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোও তো আছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রামে আমরা রিল শেয়ার করি, রিল দেখি। তো এই ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে টিকটকের মধ্যে কি কি ডিফারেন্স লক্ষ্য করেছেন? টিকটক জার্নিটা বেসিক্যালি আমার 2020 প্যান্ডেমিকের টাইমেই। সো তখন আমি অ্যাপটাতে ঢুকলাম, অ্যান্ড অনেক কোয়ালিটি কন্টেন্টই আমার সামনে আসা শুরু করলো। অ্যান্ড আমার ফ্রেন্ড শাফিন আবিল, হি এনকারেজ মি টু পোস্ট মোর। ইজ লাইক, তুই তো টিকটকেও কন্টেন্ট আপলোড করতে পারিস, দিস ইজ আ ভেরি প্রমিসিং প্ল্যাটফর্ম, অ্যান্ড এটা সামনে অনেক দূর যাবে। সো আমি ওর কথা শুনে, অ্যান্ড ও অনেকটা আমাকে পুশও করতো, ওয়াই নট ইউ পোস্ট অন টিকটক। সো আমি হঠাৎ করে আমার পুরানো কয়েকটা কাজ টিকটকে পোস্ট করা শুরু করলাম। একটা পোস্ট করলাম, কোনো ফিডব্যাক নেই। 2টা পোস্ট করলাম, ফিডব্যাক নেই। তৃতীয় কন্টেন্টটা ইট ওয়েন্ট সুপার ভাইরাল, অ্যান্ড ওইখানে কমেন্ট সেকশনটা ইট এনকারেজ মি টু ওয়ান নেক্সট লেভেল, অ্যান্ড এটা আমার ক্যারিয়ারে এখনও কাজে দেয়। মানুষ অনেক ইন্সপায়ারিং কমেন্টস করছিল। দে ওয়ার লাইক, ইউ ক্যান মেক ফিল্মস ওয়ান ডে, ইয়োর কন্টেন্ট ইজ ভেরি মোটিভেটিং, অ্যান্ড তুমি বাংলাদেশকে ভেরি ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করছো। এই জিনিসটা আমাকে এনকারেজ করলো, আর বাংলাদেশ রিপ্রেজেন্টিং নিয়ে আরও এনকারেজ করলো আমাকে। টিকটক ওয়ার্ডটা বা টিকটকার ওয়ার্ডটা শুনলে মানুষের মাথায় একটা নেগেটিভ ভাইব আসে, এটার সাথে কিভাবে ডিল করা হয়? অ্যাজ আই সেড, আমার অডিয়েন্সগুলো অনেক এনকারেজিং, সবাই অনেক ভালো ভালো সাপোর্টিভ কমেন্টস করে, অ্যান্ড অনেকে তো এসে প্যারাগ্রাফ লিখে দেয়, যা দেখলে রাত 3টা বাজে যদি ওই কমেন্টসগুলো আমি পড়ি, আমি নেক্সট ডে একদম মোটিভেটিং এনার্জি নিয়ে আমি আবার ট্রাভেল করতে বের হয়ে যাই। সো এই জিনিসগুলো আমার অনেক কাজে লাগে, অনেক হেল্প করে, অ্যান্ড যখনই কোনো অডিয়েন্সের সাথে আমার সামনাসামনি দেখা হয়, তারা অলওয়েজ আমাকে প্রেস করে, অ্যান্ড সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক মোটিভেট করে। সো আই লাভ মাই অডিয়েন্স, আই লাভ মাই ফলোয়ার্স। আচ্ছা, কন্টেন্ট মেক করতে ইউনিক আইডিয়া ভাবতে হয়, প্রতিনিয়তই নতুন নতুন আইডিয়া আসতে। এই জিনিসটা নিয়ে কি কি চ্যালেঞ্জেস ফেস করেন ইউনিকনেসটা আনতে? সো দেয়ার ইজ সামথিং কল্ড ক্রিয়েটিভ ব্লক, অ্যান্ড আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা খুব ছোট্ট জিনিসে ট্রিগার খেয়ে ক্রিয়েটিভ ব্লক খাই। অ্যান্ড এই ক্রিয়েটিভ ব্লক থেকে বের হওয়ার জন্য আমি অলওয়েজ মুভিজ দেখি, অনেক ট্রাভেল করি,
অ্যান্ড ইফ ইউ সে নতুন নতুন আইডিয়াস কখন বের করি, এই ক্রিয়েটিভ ব্লগ থেকে বের হওয়ার সময় আই ওয়াচ আ লট অফ কন্টেন্টস, অ্যান্ড এই কন্টেন্টসগুলো কনজিউম করতে করতে আপনার মাথায় অনেক বিভিন্ন রকমের কনসেপ্টস বের হয়। অ্যান্ড আমি পার্সোনালি ট্রাই করি নতুন কিছু আনার, বাইরের ক্রিয়েটারদের ফলো না করে আমি ট্রাই করি একটু ইনোভেট করে অথবা একটু ওদের চাইতে বেটার অথবা আমার দেশি স্টাইলে কিছু করার। সো আমি ট্রাই করি ডিফারেন্ট কিছু বের করে ওইভাবে। অ্যান্ড আই ওয়াচ আ লট অফ মুভিজ, অনেক কিছু পড়তে হয়, স্টাডি ইমপ্রুভস আ লট, লাইক আর প্র্যাকটিস করা লাগে জিনিসটা। নেক্সট ডে ভাইয়ার কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? অনেক কিছু। আমি রিসেন্টলি আমার সেমিস্টার ড্রপ দিলাম জাস্ট টু ট্রাভেল। ডোন্ট ডু দিস। আমার এমনি অনেক কাজের প্রেশার ছিল, অ্যান্ড দিস ওয়াজ সাপোজ টু বি মাই লাস্ট সেমিস্টার। অ্যান্ড আমি এই 4 মাসে আমি প্ল্যান করছি অনেকগুলো দেশে আমার প্রজেক্ট আছে, সো ওগুলো করব। দেশের ভিতরে আমি চাচ্ছি বাংলাদেশের সব হিডেন জেমসগুলো তুলে ধরতে। সো রিসেন্টলি 2 দিন আগে আমি কক্সবাজার থেকে আসলাম, সো ওইখানের এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। নেক্সট আমি সিলেটে যাব, তারপর রাজশাহী, বগুড়া, সুন্দরবন। I want to dive deep inside those places and bring some very raw contents. কন্টেন্ট ক্রিয়েট করতে যেয়ে বিশেষ কোনো আইডিয়াল আছে, মানে কোনো কাউকে ফলো করা হয়, আদর্শ হিসেবে মানা হয়? আদর্শ হিসেবে বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, আই রিয়েলি লাভ নাদের অন দ্য গো। ওনার কন্টেন্টস অ্যান্ড ওনার ভ্লগ অনেক দেখা হয় আমার। আর টিকটক ক্রিয়েটারদের মধ্যে আই লাইক দিস ক্রিয়েটার কল অ্যালেক্স ওজাডা। উনি অনেক থ্রিলিং টাইপ কন্টেন্ট বানায়। অ্যান্ড দেয়ার ইজ অলসো দিস ফটোগ্রাফি ক্রিয়েটার কল্ড সেম, হু ইজ আ রাশিয়ান ফটোগ্রাফার। ওনার কন্টেন্ট দেখে আমি শুরুর দিকে অনেক ইন্সপায়ার্ড হতাম, লাইক ওইভাবে রেপ্লিকেট করতে করতে এখন আমার নিজেরই একটা স্টাইল চলে আসছে। অ্যান্ড স্যাম কোল্ডার, পিটার ম্যাককেনন, দে আর রিয়েলি গুড টু। কোনো ইনফ্লুয়েন্সারকে পছন্দ বা ফলো করা হয় ওভাবে, মানে ডাই হার্ড ফ্যান থাকে না ওরকম? ডাই হার্ড ফ্যান বলতে গেলে আই রিয়েলি লাভ মিস্টার বিস্ট। The things he is doing is out of this world. Onar collaboration styles and everything is top notch, and he is setting a new milestone in this content creation world. আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে, আপনি আপনার ফ্যানদেরকে যদি কিছু বলতে চান। আমি সবাইকে ঈদ মোবারক বলতে চাই, অ্যান্ড যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা অলওয়েজ, ক্রিয়েটিভিটি হ্যাজ নো লিমিটস, গো আউট অফ দ্য বাউন্ডারি। এটা আমার মেসেজ। দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো সেলিব্রিটির সাথে এই আড্ডায়। সেই পর্যন্ত ভালো থাকুন। ঈদ মোবারক।